আজকে জাতীয় নাগরিক কমিটির জুলাই পরবর্তী সময় সাহিত্য রাজনীতি ও সংস্কৃতি ভাষা নির্মাণ বিষয়ে আলোচনায় যারা উপস্থিত আছেন বিজ্ঞ ব্যক্তি আয়োজক এবং আলোচক আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি আয়োজকদেরকে এরকম একটা সমাবেশে আমাকে ডেকেছেন কথা বলার সুযোগ হবে। এমন একটা বিষয় হচ্ছে আমার অনেক দিনের চিন্তা করতে বাসা নিয়ে অনেকদিন কাজ করেছে, অনেকদিন ধরে নজর বলছিল আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই গুরুত্বের কারণগুলো কি? আমার আগে রুবাই কিছু কথা বলছিলেন যে সাহিত্য কেমন হবে, শিল্প কেমন হবে, সেই বিষয়ে আসলে কোনো ফর্মুলা দেওয়ার কিছু নয়। কথাটা একদিকে সত্যি, আবার এর কন্টেস্টের দিক থেকে আরো কিছু বলার আছে। যেমন একজন মানুষ কেন শিল্পী হয়ে ওঠে, কেন সাহিত্যিক হয়ে ওঠে, কিভাবে ইঞ্জিনিয়ার হয়, কিভাবে সেখানে রাজনীতিবিদ হয়, এই জিনিসটা আমরা যদি দেখি তাহলে দেখবো যে তার যে পটভূমি, তার যে পরিপার্শ্ব, সেগুলো একটি মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। তারপরে আমার চারপাশে আছে আমার স্কুল, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, এরা কিন্তু আমাকে যা শিখায়, সেই শিক্ষা থেকে কিন্তু আমি আস্তে আস্তে নিজের আমি গড়ে তুলি এবং সেইভাবেই আমি বড়। ফলে যে ধারণা করা হয়েছে শিল্পী মাত্রই খুব স্বাধীন এবং প্রায় কি বলে কোনো কিছু তার উপর প্রভাব ফেলে না, এই ধারণাটা মনে হয় ঠিক না। মানে আমার আশপাশের পরিবেশে আমার বানাইতেছে, কি বানাবে সেই পরিবেশ শিখে যাবে। তাহলে সেই পরিবেশে যদি আমার বৈরী, আমার সমাজের বৈরী প্রতীকগুলো থাকে, জিনিসগুলো থাকে, সেখানে যদি সেই শিক্ষার মধ্যে যে এমন কিছু থাকে যেটা আমার বিরুদ্ধে থাকে, আমার জনসমাজের কথা বলে না, অন্য জনসমাজের কথা বলে, আধিপত্যের কথা বলে, গোলামীর কথা বলে, তাহলে কিন্তু আমি এগুলো শিখে বড়। ফলে পরিবেশ সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে। সমাজে এটার ইফেক্ট কি হয় সেটা সেই অনুযায়ী কিন্তু আমাকে আমার বিবেক, আমার চিন্তা, আমার শিল্পী বোধ, আমার শিল্পী চেতনা বিকশিত হবে। এই কারণে ভাষা, এই টাইপের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষের মনন বিকাশের ক্ষেত্রে। সেই প্রশ্নের পরে আসতেছি আমি। ভাষাকে আমরা মনে করি যে শুধু যোগাযোগের মাধ্যম, ভাষা। আমি কি চিন্তা করি সেটা আপনাদের বোঝানোর জন্য আমি ভাষা ব্যবহার করি। আমি সেটাকে বোঝা যাচ্ছে আমার বাবা আপনাদের কাছে প্রকাশ করেছে, কিন্তু আসলে ভাষা শুধু এটা নয়, শুধু আধুনিক সময়, এই সময় ভাষার একটা ব্যাপক ভূমিকা আছে। আমরা যারা ভাষা ব্যবহার করি, আমরা কিন্তু চিন্তার প্রকাশটা ভাষার মধ্যে ঘটাইতেছি। আমরা যারা চিন্তা করতেছি সেটা আমরা লিখি বইয়ের মধ্যে, সেই বই লাইব্রেরিতে থাকে, আমার পরের প্রথম মাসে সেই বইটা পড়ে, আমি কিভাবে ভাবছি, আমি কতগুলো কিভাবে বিশ্লেষণ করছি সে পড়তেছে এবং সেইভাবে সে নিজেকে গড়ে তুলতেছে, যেটা বললাম যে পরিবেশ মানুষকে গড়ে তোলে। ফলে আমি কি লিখে যেতেছি আমার লাইব্রেরিতে, আমার রেকর্ডে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার পরের প্রজন্মের জন্য। সে আসলে সাদা পৃষ্ঠা, এইসব সাদা পৃষ্ঠা এইসব জিনিস পায়। এইসব জিনিস পাওয়ার পরে সে যেভাবে এগুলো পড়ে, এগুলো বুঝে, সেভাবে তার মনটা এমন গতি করে ওঠে। ফলে এই যে ভাষার মধ্যে আমার চিন্তা, আমার ইতিহাস, আমার সংস্কৃতির বয়ান আমি জমায় রাখতেছি, কি জমাইতেছি তার উপর কিন্তু নির্ভর করবে আমার পরের প্রজন্ম থেকে যাবে। আমি যদি আমার বিদ্যা ইতিহাস লিখে রাখি, আমি যদি লিখে রাখি যে ভাই আমি একটা বহিরাগত, আমি বাংলা থেকে এখানে আসছিলাম, বাঙালিরা বাইরে থেকে আমি এখানে জায়গায় নিয়েছি, আমরা খুবই খারাপ লোক, কিন্তু কি আর বাইশটা যেহেতু পড়ছি এখন এই ইতিহাস লিখে গেলাম, তাহলে আমার বাচ্চা যখন বড় হয়ে এটা পড়বে তখন তার মধ্যে একটা অনুতাপ কাজ করবে, তার মধ্যে একটা অপরাধ কাজ করবে, সেটা চুর চুর বাংলা জন্ম। আর যদি আমি লিখি যে আমি এই মাটির মানুষ, এইখানে মুসলমান হিসাবে আমি বড় হয়েছি, এইখানকার আলো বাতাস, এইখানকার সংস্কৃতি, এখানকার বিশ্বাস, এখানকার ধর্মচিন্তা, এই মুসলিম ধর্মচিন্তা আমার মধ্যে যে ব্যক্তিত্ব জন্ম দিয়েছে সেটা নিয়ে আমি সৎভাবে মানছি, তাহলে এই জিনিস যখন আমার বাচ্চা পড়বে তখন তার মধ্যে আবার আরেকটা আলাদা ধরনের গুরুত্ব দিবে। শিল্পী হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতিবিদ হোক, তার মধ্যে একটা সৎ সাহস এবং একটা সততার গুরুত্ব, একটা মানবিক গুরুত্ব। ফলে ভাষার গুরুত্বটা হচ্ছে এই জায়গায়। এইটা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে যেভাবে করছে, আত্মভাবে করছে আমি জানি, কারণ আমার ভাষা গত 200 বছর ধরে যে ভাষা আমি লিখি এবং যে ভাষা আমি কথা বলি তার মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে আছে। আমি কথা বলি এই ভাষায়, আমার দেশে 90% মানুষ এই ভাষায় কথা বলে, আর আমি বইয়ে পড়তেছি এক ভাষা, লিখে আর সেই ভাষা আপনারা অনেকেই জানেন, তবু যেহেতু প্রাসঙ্গিক একটু বলি, সেটা ফটোগ্রাফ তৈরি হয়েছিল 19 শতকের শুরু। বাংলা ভাষা চর্চা থেকে ধরে বিকশিত হয়েছিল ব্রিটিশরা আসার পরে।
এই ব্রিটিশদের সহায়তা কিছুটা অবস্থানিত কলিকাতায় যে নয়া বুদ্ধিজীবী শ্রেণী জন্ম নেয় তাদের হাতে ভাষা নিয়ে ভাষাকে বদল করা, ভাষাকে তাদের উপযোগী করা, ভাষাকে তাদের গৌরবের বিষয় পরিণত করা এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্রিটিশদের হাতে যখন ক্ষমতা চলে যায় তখন ব্রিটিশরা প্রথমে যেটা করে যত লাখেরা সম্পত্তি ছিল সেই লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত করে। সেই লাখেরা সম্পত্তির পরিমাণ 3/1/40 প্রায় 40% লাখেরা সম্পত্তি যখন বাতিল করে দিল ফলে মাদ্রাসা, মক্তব, দাওয়াতখানা, হাসপাতাল, ক্লাব, লাইব্রেরি সব রাস্তায় পড়ে গেল, সব লস হয়ে গেল এবং এর সাথে জড়িত যে হাজার হাজার পরিবারের যে জীবিকা বন্ধ হয়ে গেল। পরবর্তী 50 বছরের মধ্যে এইসব জমি চলে গেল নতুন যে জমিদার রয়েছে সেই জমিদারদের। ফলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে দুইটা শ্রেণী বোঝায়। একটা হচ্ছে বনধী মুসলিম পরিবার যারা শিক্ষা দীক্ষা ফিলান্থ্রপিক কাজের সাথে জড়িত ছিল, এরা হয়ে গেল একদম আর যারা দরিদ্র ব্রাহ্মণ শ্রেণীর উচ্চ বর্ণের কিছু হিন্দু সম্প্রদায় যারা ছিল, যারা আগে মুসলমানের মুসাইবি করতো, পরে হিন্দুদের মুসাইবি করে এরা হঠাৎ করে টাকা পয়সা কামাই শুরু করতো। এই জমি সম্পত্তি নিয়ে এরা ভয়ভীত জমিদার। ফলে একদিকে একটা বিপুল সংখ্যক মুসলিম দরিদ্র অবস্থান করতেছিল, আর একদিকে এই নতুন শ্রেণী বজায় যেটা কলিকাতায় আস্থা লাগে। কলিকাতা শহর এবং ঢাকা শহরের মধ্যে পার্থক্য হচ্ছে যে ঢাকা শহর হচ্ছে একটা প্রশাসনিক শহর হিসেবে গড়ে উঠছে, আর কলিকাতা হচ্ছে বাটপার, মোসাইব, চোর, ছেচোর, ব্যবসায়ী এদের একটা শহর হিসেবে গড়ে ওঠে। ফলে এই দুই জায়গার ভাষার মধ্যে একটা পার্থক্য আছে। ঢাকার ভাষা কলিকাতার ভাষা এক না। এই যে এরা জড়ো হইল, এদের হাতে প্রথম ছাপাখানা আসলো, পত্র পত্রিকা আসলো, টেক্সট বুক বোর্ড আসলো, স্কুল করলো, কলেজ করলো, এরা এইখানে টোল করলো। এইখানে পড়াশোনার কারণে তারা বইপত্র রচনা করার জন্য, বইপত্র লেখার জন্য চিন্তা করলো এবং সেখানে প্রকাশ্যে 10 বছর ধরে 1819 সাল থেকে 1830 সাল পর্যন্ত একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, বই যে আমরা লেখবো ভাষা লিখবো, যে ভাষাকে বাংলা বলা হচ্ছে তো মুসলমানের ভাষা, কারণ মুসলমানের ভাষা তৈরি করছে, এই ভাষা আমরা লেখবো না বই। এটা একটা প্রকাশ্য বিতর্ক। আপনারা ওই সময় পত্র পত্রিকা বললে বুঝতে পারবেন না। আমি একটা কথা নিজে থেকে বানায় কিংবা বিশ্লেষণ বলতেছিলাম, ওই সময় পত্র পত্রিকায় বিতর্ক ছিল। এখানে প্রকাশ্যে বলা হলো যে মুসলমান এখানকার ভাষার মধ্যে আরবি, ফার্সি, তুর্কি সকল রকমের ভাষাকে ভাষা বাণিজ্য রেখেছে, ভাষাকে মানে উচ্চত করে ফেলেছে। কাজে এই ভাষায় যদি লিখতে হয় তাহলে এই সমস্ত শব্দ বের করে আমাকে সংস্কৃত শব্দ দিয়ে রিপ্লেস করে ভাষা নামান্তর করে সবাই নিতে হবে সংস্কৃত ব্যাকরণ নিয়মে। এবং এইটাই ঘটলো, এরাই তৈরি হলো। সবাই যে এটাকে সাপোর্ট করছে তা না, অনেক হিন্দু বুদ্ধিজীবী ছিলেন যারা বলছে না ভাষা যারা বলছে সেটাই মনে হবে, এই 100-1000 বছর ধরে যে ভাষা বিকশিত হয়েছে সেটাকে আমরা লিখবো। এতদিন ধরে মধ্যযুগের সাহিত্য রচনা হয়েছে, আমরা নতুন করে ভাষা তৈরি করা দরকার। কিন্তু মূলত সাম্প্রদায়িক যে গোষ্ঠীটা তারাই বেশি হয়েছে, তাদের হাতে পত্র পত্রিকা ছিল, তারা সংস্কৃত ভাষা গঠন করবে, একটা ভাষা তৈরি করবে, সেই ভাষায় বইপত্র লেখা হবে, যেটাকে বঙ্কিম নিজে বলছে সংস্কৃতায়িত বাংলা, যেটা আমরা মধুসূদনের লেখা কিংবা বঙ্কিমের লেখা কিংবা ওই সময় যারা ছিল বিদ্যাসাগরের লেখাতে লেখা আপনারা বুঝতে পারবেন। সেটা এমন এক ভাষা, আমি বিশ্বাস করি না যে ডিকশনারি ছাড়া, অভিধান ছাড়া যেগুলো লুকিয়ে সেই ভাষার মর্ম উদ্ধার করতে পারে। উভয় কিন্তু একটু আগে বলছিল যে এইসব শব্দ প্রায় মনে আমার জানা নেই, জানা না থাকার কারণ হচ্ছে এইসব শব্দের উৎস হচ্ছে ওই ভাষা। ফলে এই যে ভাষা বদল হইল, ফলে ভাষার মধ্যে যে ইতিহাস, ভাষার মধ্যে যে বয়ান, সংস্কৃতি বয়ান, ভাষার মধ্যে যে ধর্মচিন্তা, সেটা কিন্তু আমি হারাই ফেলাম। 1000 বছর ধরে বাংলা ভাষার বিকাশটা যেখানে এসে ঠেকলো, সেখানকার মধ্যে ছিল আমার জীবন, আমার মানুষের কথা, আমার জন্য মানুষের কথা। আর নতুন যে ভাষা আসলো, সেই ভাষা আসলে পৌরাণিক ধারণা। সেখানে এমন সব প্রভাব আসলো, এমন সব শব্দবন্ধ আসলো, যেগুলো জানতে হলে আমাকে হিন্দু ধর্ম সম্পর্কে একদম বিষয় করতে হয়। আমি তো এটা বলি, যেমন ধান বাঁধতে শিবির 7 খণ্ড রামায়ণ করে সীতা কারবার, তারপরে ধরেন যে গলসূত্র বিভীষণ, এখন 7 খণ্ড রামায়ণ করে সীতা কারবার, এটা যদি আমি বুঝতে চাই, আমার ছেলে যদি বুঝতে চাই, তাকে ওই পৌরাণিক ইতিহাসটাকে পড়তে হবে। ফলে আমার যে ছেলে স্কুল কলেজ থেকে বাইরে আসে, সে হিন্দু পুরাণ এবং ধর্ম সম্পর্কে একদম বিশেষজ্ঞ হয়ে বাইরে আসে, যদিও স্যার নিজের ধর্ম সম্পর্কে, নিজের ঐতিহ্য সম্পর্কে প্রায় কিছুই জানে। এইটার জন্য এককভাবে দায়ী হচ্ছে এই ভাষা। ফলে ভাষাকে শুধু ভাব প্রকাশের মাধ্যম হিসেবে চিন্তা করলে চলবে না,
ভাষা হল আধুনিক সময়ে আধিপত্য বিস্তারের সবচেয়ে শক্ত, সবচেয়ে নিরীহ, সবচেয়ে চূড়ান্ত ক্রিয়া, যেটা আমার এই বাংলাদেশ করছে। আমার বাংলাদেশে আজকে ভারতের আদালতের কথা বলতেছে, কলকাতার সাংস্কৃতিক আদালতের কথা বলতেছে, এটা সত্য নয়, শুধু বাস্তব। কিভাবে যখন এই ভাষা তৈরি হইল, স্বাভাবিকভাবে এই ভাষার 70-70 সংস্কৃত, 80% নিয়ম সংস্কৃত, ব্যাকরণ সংস্কৃত। ফলে যে ছেলেটা টুলে পড়ে আসছে সেই ভাষাটা সহজে রপ্ত করতে পারছে, আর যে ছেলেটা টুলে পড়ে নাই তার পক্ষে সেই ভাষা রপ্ত করা সম্ভব হয়। ফলে কারা বলবো লেখছে এই ভাষায়, লেখছে হচ্ছে ওই সংস্কৃত টুলে পড়া বলে। তার মানে একটা বিশেষ সাম্প্রদায়িক কিছু লোক ওই ভাষায় বলে বসে, ওখানে ইতিহাস লেখা হলো, সাহিত্য লেখা হলো, নবল লেখা হলো। সেগুলা কি? সেগুলা একটা বিবরণ আছে, আপনারা যারা পড়ছেন, বাদলি জ্যাকসন যেটা করেছে, ক্যাটালগ অফ বেঙ্গলি নিউজপেপারস এন্ড পিরিয়ডিক্যালস, 1815 থেকে 1855 সালে দেশে বইপত্র বের হয়েছিল, সাপোজ কলিকাতা থেকে, তার একটা তালিকা আছে। এইটা দেখে আপনারা যারা হয়তো এখন বুঝতে পারছেন না, ওইটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। 99% বই হচ্ছে আর্য ধর্ম, পুরাণ সম্পর্কে, সীতার বনবাস, শ্রীকৃষ্ণের মহারূপ, অমুকের এইটা, এই টাইপের বই। এই টাইপের বইগুলো যেহেতু স্কুল তাদের হাতে, বোর্ড তাদের হাতে, পাঠ্যসূচি তারা নির্ধারণ করে, ফলে এই স্কুলগুলোতে পাঠ্য বইয়ে পরিণত করা হয় এইসব বইকে। ফলে এই দেশে বাংলাদেশের 70-72 মানুষ, তখন 72% মুসলমান বাংলাদেশে, তাদের পক্ষে আর ওই স্কুলগুলোতে পড়াশোনা সম্ভব ছিল না। এখন এই আনিসুজ্জামানরা, অবমুখী সব গবেষকরা বলে যে বাঙালি মুসলমান বাংলা ভাষা পড়তে চান, স্কুলে পড়াশোনা করতে চান। আসলে তার পড়াশোনার সুযোগ তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তার ভাষাটা চেঞ্জ করে পৌরাণিক সাহিত্যকে স্কুলের পাঠ্যক্রম আছে। নিশ্চয়ই তার নিজের কে, তার নিজের টাকা খরচ করে, তার নিজের সময় ব্যয় করে সে ওই সীতার বনবাস করতে যেতে চায়নি। 40 বছর পরে, 30 বছর পরে যখন সে দেখলো যে স্কুলের সার্টিফিকেট, চাকরি নেই, চাকরি না হলে খাওয়ার কোনো রাস্তা নাই, কারণ সে ইতিমধ্যে জমিদারি হারাইছে, সব হারাইছে। ফলে তার একমাত্র রাস্তা হলো চাকরি করা। ইংরেজি চাকরি করতে হলে স্কুলের সার্টিফিকেট লাগে, তখন বাধ্য হয়ে ওই সীতার বনবাস এসে পড়তে গেল। এবং আমরা পাইলাম বাধ্য হয়ে ওই দুরূহ ভাষা, যেটা বাংলাদেশের ভাষা না, সেই ভাষা তিনি রপ্ত করছেন। সেই ভাষায় কি আছে? সীতার বনবাস আছে, শিবের গাজন আছে, ওই রাধাকৃষ্ণের প্রেম আছে, মহাভারত আছে, রামায়ণ আছে। ফলে এই শিক্ষায় শিক্ষিত হইয়া যে শ্রেণীটা প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দিল, তারা হিন্দু সংস্কৃতি পৌরাণিক ভারতকে সামনে নিয়ে আসবে। তখনই কিন্তু একীভূত ভারতের কথাটা এইভাবে ছড়াই যাবে। এর আগে একীভূত ভারতের ধারণা এখানে ছিল না। ভারতবর্ষ নামে যে বর্ষের কথা বলা হয় সেটা এখানে ছিল না। খুবই দুঃখজনক ভাবে আমরা খেয়াল করবেন যে এখানে ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি আলোচনা করতে হলে ভারতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির সাথে মিলাইয়া পড়া হয়। কিছুদিন আগের ঘটনা, আমি রুবেকের সাথে ওনার সাথে আমি আলাপ করতেছিলাম, কিছুদিন আগের ঘটনা নরসিংদীতে বিহার পাওয়া গেছে, বৌদ্ধ বিহার। আমি দেখলাম যে আমাদের এই কাজীরা, অধ্যাপকরা আলোচনা করতেছে গুপ্ত যুগের ভাস্কর্যের সাথে, গুপ্ত যুগের নির্মাণ করার সাথে এটার কি মিল, সেটা তারা বুঝতেছে। আমি ভাই নরসিংদী একটা জিনিস পাইছি, আমাকে গুপ্ত যুগের ভাস্কর্যের সাথে বুঝতে হবে কেন? কারণ হচ্ছে তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে এটা ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাসের একটা অংশ হচ্ছে বাংলা। বাস্তবে বাংলা প্রায় অধিকাংশ সময়, ইতিহাসের অধিকাংশ সময় স্বাধীন ছিল, একটা আলাদা রাষ্ট্রীয় সময় বিকশিত হয়েছিল। সেই ইতিহাস নিয়ে আলোচনা জায়গা না, আমি ভাষার ভিতরে থাকি। তো এই যে 19 শতকের ভাষা চেঞ্জ করার সূত্রে তারা একটা নতুন ইতিহাস দিল আমাদের, সংস্কৃতির বয়ান করবে। সেই সংস্কৃতির বয়ান মানে পৌরাণিক আর্য ভারতের সংস্কৃতির বয়ান। সেই ইতিহাসে মুসলমান হচ্ছে খুব খারাপ জাত, বাইরে থেকে আসছে, বাইরে বাইরে সবাইকে সাফ করে ফেলছে। সেই ইতিহাসে আওরঙ্গজেব হচ্ছে সবচেয়ে খারাপ, অথচ আমরা জানি আওরঙ্গজেব সবচেয়ে ফরেন্সার এবং সবচেয়ে নীতিবান শাসক ছিলেন মুসলমানদের। অথচ এই এদের ইতিহাসে, কলিকাতার ইতিহাসে আওরঙ্গজেবকে দেখানো হলো সবচেয়ে রক্ত পিপাসু মানুষ। এই ইতিহাস পরিবর্তন করা হলো, এইটাই কিন্তু আমাদের বাচ্চারা এখন বলে। আমার ট্যাক্সের টাকায় যে বই ছাপানো হয়, সেই বই যে ভাষা লেখো, যে ভাষা কোথায় সেটা সেই ফোর্টুইলা কলেজের ভাষা। পরে প্রবন্ধ চৌধুরী এবং রবীন্দ্রনাথ মিলে ভগীরথীর দুই পারের যে ভাষা, শান্তিপুর, তারপর ওইসব এলাকা, মানে কলিকাতার আশপাশের যে ভাষার যে রীতি, সেই রীতিতে ক্রিয়াপদগুলো শুধু চেঞ্জ করছে। কিন্তু সংস্কৃত শব্দভান্ডার কিন্তু ওইখানে আগের মধ্যে অটুট রয়ে গেছে। এই ভাষা চলিত রূপে আছে, এই ভাষায় আমার পরিবর্তন
ফলে আমি পড়ি, আমার বাচ্চা পড়ে, আমার নাতি পড়ে হচ্ছে আমার টাকায় একটা ভিন ভাষা লেখাপড়া করছে। এটা এখন পর্যন্ত জারি আছে। এই জন্য এই ভাষা নিয়ে এইসব কথাবার্তা বলা একটু জরুরি হয়ে দাঁড়াইছে। গণঅভ্যুত্থানের পর এই সুযোগটা আমরা পাইছি। 15 বছর আগে এইসব বিষয়ে কথা বলে বিষয়টা অন্যরকম হয়তো। আপনারা অনেকেই দেখছেন যে তাদের জবরদস্তিপূর্ণ সংস্কৃতির সাথে মিলে না এরকম যে কোনো কথা বলতে তারা টেকিং করতো। টেকিং এর ভাষা ছিল রাজাকার, মৌলবাদী, সাম্প্রদায়িক, জঙ্গি। এখন আপনি হয়তো বলছেন ভাই 2002 4 আপনি বলছেন 2002 5 আমি বললাম না, এগুলো শুনছি 4। এটা বলার সাথে সাথে আপনি যা বলছেন আপনি নিশ্চয়ই রাজাকার। পরিস্থিতি এত খারাপ অবস্থা হচ্ছিল, ভাষাকে এত মারাত্মকভাবে পরিষ্কার করা হচ্ছিল, এটা বিষয়ে আমি আবার বলবো। এই কারণেই ভাষার কাজগুলো নিয়ে দরকার। এখন কথা হচ্ছে যদি এই যে ভাষার কথা বললাম, এই ভাষার মধ্যে সাংস্কৃতিক আধিপত্যের কথা বললাম, ফলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে আমাদের জানতে হবে এবার সূচনা হয়েছিল 19 শতকে ভাষা বদলের মধ্যে। পরে সেটা রাজনৈতিক রূপ আসছে, ভূরাজনৈতিক রূপ আসছে, অর্থনৈতিক রূপ আসছে, নানা ধরনের স্বার্থ অস্বার্থের দ্বন্দ্ব আসছে, কিন্তু এর সূচনাটা কিন্তু ভাষার মধ্যে, সাহিত্যের মধ্যে, পৌরাণিক ভারতের বিবরণের। আজকে আপনাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো যেসব জিনিস পাঠ্য তার সাথে এই দেশের জনমানুষের জীবনযাপনের ইতিহাস হচ্ছে কোন রকম কোনো সম্পর্ক নেই। প্রচুর বইপত্র আছে, মধুসূদনের লেখা মেঘনাদ কাব্য এখানে পড়ে। মেঘনাদ কাব্য হচ্ছে পৌরাণিক ভারতের একটা বিষয়। ওই সময় ইংরেজরা শিখেছিল তাদেরকে যে ভারতের পুরাণ খুব গুরুত্বপূর্ণ। ভারত এক সময় হিন্দুরা খুব নাম করা হচ্ছিল, এখন পুরাণ নষ্ট হয়ে গেছে। এই ধারণা থেকে এরা পুরাণের কাহিনীকে নানাভাবে ফেরায় এই জায়গায় নিয়ে আসছে। নাটক, সিনেমা, গল্প, কাব্য লিখে মহাভারত, রামায়ণকে এই জায়গায় নিয়ে আসছে। এবং আপনারা শুনছেন যে সংস্কৃত ভাষাকে বলা হচ্ছে 5000 বছর পুরনো। সংস্কৃত ভাষার সবচেয়ে পুরানো টেক্সট হচ্ছে 1167 সালে রামায়ণ নেপালে লেখা। সবচেয়ে পুরানো টেক্সট, মানে সংস্কৃত ভাষার টেক্সট আমার বাংলা ভাষার চেয়ে নবীন। এবং সংস্কৃত কিন্তু জনমানুষের ভাষা ছিল, মানুষের মুখের ভাষা ছিল না। সেই সংস্কৃত ভাষার নিয়ম, কানুন এবং শব্দ রাজি যখন বাংলার উপর চাপা গেল, বাংলা একটা সহজ ভাষায় পরিণত। বাংলা আমার কাছে হয়ে গেল বিভাষা। আপনারা অনেকের এই অভিজ্ঞতা আছে কিনা? আমার অভিজ্ঞতা আছে। আমরা বাড়ি থেকে যখন এই ভাষায় কথা বলার চেষ্টা করি, বইয়ের ভাষায় মানুষ হাসাহাসি করে, বহু লোক হাসাহাসি করে, বলে ফার্সি ভাষায় কথা বলে। ফার্সি ভাষা মানে একসময় ফার্সি ভাষায় কথা বলবো, বলে ফার্সি ভাষায় কথা বলে এগুলো আমরা বুঝি। আমার দেশে 90% মানুষ এই ভাষা বোঝেন। তাহলে কথা হয়েছে কোন ভাষা নিয়ে? এই যে ভাষা নির্মাণ, সংস্কৃতির ভাষাকে নির্মাণ করবো, ভাষা নির্মাণ করার দরকার নেই। আমার আছে রুবাই সেটা বলছে যে আমার দেশে 90% মানুষ যে ভাষায় কথা বলে সেটা আঞ্চলিক বিভেদ আছে। কিন্তু একটু আগে রুবাই যে ভাষায় কথা বলতেছিলাম, আমি যে ভাষায় কথা বলতেছি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর বাংলাদেশের তথ্যভিত্তিক। এটা 1000 বছর ধরে যে বাংলা ভাষা বিকশিত হয়েছে সেটার সাথে যুক্ত। আপনারা যারা চর্যাপদের কথা শুনছেন, চর্যাপদের অনেক বাগ্ভঙ্গির সাথে আমাদের মুখের ভাষার এখন মিল আছে। মধ্যযুগে যেসব সাহিত্য রচনা হয়েছে, সেই আপনার শাহ মোহাম্মদ শফি থেকে একেবারে আব্দুল হাকিম ভূঁইয়া, মোহাম্মদ সোহর, মোহাম্মদ তানিশের কাব্য যেসব আছে, সেইখানে যে ভাষা ব্যবহার করছে মুখের ভাষা খুব কাছাকাছি। সেই ভাষাই বিকশিত হয়েছে হইয়া বাংলাদেশের মুখের ভাষা হিসেবে ঠিকই আছে। অন্যদিকে লেখার ভাষা ছিল এটা, লেখার ভাষা থেকে নির্বাচিত দেওয়া হয়েছে। নির্বাচিত দিয়ে ফটিলিয়া কলেজের সংস্কৃত বাংলাকে লেখার ভাষায় পরিণত করা হয়েছে। বাঙালির জীবনে একটা বিরাট একটা কন্ট্রাডিকশন, বাংলাদেশের জনমানুষের জীবনে একটা বিরাট কন্ট্রাডিকশন হাজির করা হয়েছে। সে লেখে এক ভাষায়, চিন্তা করে আরেক ভাষায়, কথা বলে আরেক ভাষায়। ফলে আমার যে ভাষা, আমি তো আমার ভাষায় সাহিত্য করি, আমার ভাষায় লেখি। এবং এই যে আমি বললাম যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আমার ভাষায়, আমরা কথা বলছি আজকে, আপনারা একসাথে বসে আড্ডা দিয়ে কথা বলেন। দিনাজপুরের একটা লোক, বরিশালের একটা লোক এবং নোয়াখালীর একটা লোক যেমন একসাথে কখনোই নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে কথা বলি। একই ভাষায় কিন্তু আমরা এখন কথা বলতেছি। এইটাই বাংলাদেশের মানুষের